স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিজয়ের ৪৪ বছর যাপনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আনন্দ আর গৌরবের এই সময় প্রাপ্তির হিসাবও মেলাতে হয় আমাদের, কেননা অনেক 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 আশার স্বপ্নে ৭১-এর জীবন বাজি রেখেছিলেন মুক্তিযোদ্ধারা। এসব নিয়ে আজকের আলোচনা মুক্তির কথা বলতে স্টুডিওতে আছেন তিনজন বীর মুক্তিযোদ্ধা। আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক, আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। স্বাগত আপনাদের। জনাব আকম মোজাম্মেল হক, আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমাদের সংবিধানে যে 4টি রাষ্ট্র পরিচালনার মূল নীতি আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টি মূল নীতি যখন ৭২-এর যখন আপনারা সংবিধান করা হলো, তখন মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যেটি নেওয়া হলো সেটি কতটা যৌক্তিক ছিল, এখনো এই মানে এটি আসলে আমরা কতটা দেখতেও পাচ্ছি, আসলে কতটা বাস্তব? প্রশ্নটা আমার কাছে খুব আপত্তিকর। কারণ যৌক্তিক কতটুকু পরিপূর্ণভাবে যৌক্তিক ছিল বলে এই সংবিধানে বঙ্গবন্ধু সন্নিবেশিত করেছেন। কাজেই বঙ্গবন্ধু যখন যা করেছেন বুঝে সুঝে করেছেন। তিনি কখনোই তার অবস্থান থেকে তিনি সারা জীবন অনড় ছিলেন। কাজেই উনি সমাজতন্ত্রের একটা শোষণের সমাজ ব্যবস্থা, সেটা এদেশে প্রতিষ্ঠার জন্যই লড়াই করেছেন। মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির যে কারণে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে তিনি সেই পরিপূর্ণতা, অর্থনৈতিক মুক্তির পরিপূর্ণতা আনতে। আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাইছি মাননীয় মন্ত্রী, মানে গণতন্ত্র থাকলে কি সমাজতন্ত্র দরকার, বা সমাজতন্ত্র থাকলে গণতন্ত্র দরকার, দুটি কি থাকে মূলনীতিতে? আবার গণতন্ত্র থাকলে ধর্মনিরপেক্ষতা দরকার। আপনার যে কথাগুলো বলা হয় সেটা এই যে গতানুগতিক, বা ধরেন আমরা যদি সমাজতন্ত্র যে শুধু কার্ল মার্ক্সের কাছে নিয়ে যান, উনি যে সমাজ ব্যবস্থার কথা বলেছেন সেটা সমাজতন্ত্রের চেয়ে একটু উচ্চ পর্যায়ে। সমাজতন্ত্র একটা মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেটা তিনি মিন করেছেন। সেই জন্য আমি মনে করি যে সেটা সেদিনও যথার্থ ছিল এবং সেটাই ছিল মূল মুক্তিযুদ্ধের চেতনার মানে মূল কথা। আজও সেটা বাস্তবায়ন করবে হচ্ছে নৈতিক দায়িত্ব। আপনি কি মনে করছেন সেটা বাস্তবায়িত হচ্ছে? ধরে উনি গণতন্ত্র সমাজতন্ত্রের সেই তর্কে আমি না গেলাম, সেটাও বাস্তবায়ন। আমাদের দেশে গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে। জাতীয়তা বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমি সেটা আপনার কাছেই জানতে চাইবো, যে জাতীয়তাটা জাতীয়তা মানে বাঙালি জাতীয়তা, এই যে জাতিসত্তা আমাদের, জি, এই জাতিসত্তার যাতে উন্মেষ ঘটে আমাদের বাঙালি এই জাতি সত্তা, এটা তো খুব প্রাচীন। জি, আমার ঐতিহ্য, কৃষ্টি সবই আপনার আমাদের সাহিত্য, এই যে বাঙালির যে আলাদা একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ধরে রাখাটাই বাঙালি জাতীয়তাবাদ। আপনি মনে করছেন যে সেইগুলি মূলনীতি পালনে আমরা ঠিক মতো আছে, ঠিক জায়গাতে আসছি, এটা বলতেছি না যে সেটা আমাদের উদ্দেশ্য ছিল। সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ঠিক বিপরীত মেরুতে আমরা চলে গিয়েছি। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে আমরা ঠিক জায়গায় আছি কিনা আমরা আবার আসবো, সেই ঠিক জায়গায় যাওয়ার চেষ্টায় আছি। ঠিক জায়গায় লাইনে আমরা। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আমি প্রশ্নটা রিপিট করতে চাই না, আপনি নোট নিচ্ছিলেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার মূল্যায়ন কি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে? দেখুন, আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলেছেন, আমাদের সংবিধানের প্রশ্ন তুলেছেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধটা কেবল মার্চ থেকে ডিসেম্বর ৭১ এই ৯ মাসের ব্যাপার ছিল না। এইটা ছিল আমাদের দীর্ঘদিনের সংগ্রামের একটা ধারাবাহিকতা, এবং বছর বছর ধরে, দশক দশক ধরে আমরা সেই সংগ্রাম চালিয়েছি, এবং সেই সংগ্রাম শেষ পর্যন্ত গিয়ে তার শীর্ষবিন্দুতে উপনীত হয়, কালমিনেটিং পয়েন্ট যেটা বলে, এবং সেইটা হলো সশস্ত্র মুক্তিযুদ্ধ। আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, কিন্তু আমাদের দেশ হানাদাররা দখল করে রাখলো। সেই হানাদার বাহিনী হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের সশস্ত্র লড়াই চালিয়ে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল আমরা দেশকে মুক্ত করতে সক্ষম হই। এখন মুক্তিযুদ্ধের যে কন্টেন্ট, তার যে মূল মর্মবাণী, সেইটা ৭১ মার্চ থেকে নির্ধারণ করা শুরু হয়নি, সেটা শুরু হয়েছে তখন থেকেই
যখন আমরা ভাষার জন্য সংগ্রাম করি, যখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এই সমস্ত সংগ্রামের ধারাবাহিকতা সেটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে। সুতরাং সেই সূত্রে থেকেই আমরা একভাবে বলে দিতে পারি যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে রাষ্ট্রের জন্ম, সেইটার ভিতরে এই সংগ্রামের মর্মবাণীর প্রতিফলিত অপরিহার্য। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধ আমাদের এই সংগ্রামটাকে আরো বেশি র্যাডিক্যালাইজ করেছিল, কেননা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের শ্রেণী বিশ্লেষণ যদি করা হয় তাহলে দেখা যাবে যে শতকরা ৮০-৮৫% হলো কৃষক এবং শ্রমিকের সন্তান। সুতরাং মেহনতি মানুষ যখন এই সংগ্রামে অংশগ্রহণ করে তখন সেটার ভেতরে একটা বামপন্থী র্যাডিক্যাল কন্টেন্ট অবধারিত হয়ে ওঠে। তৃতীয়ত, আমাদের মুক্তিযুদ্ধ সময়কালে সাধারণভাবে বললে সারা দুনিয়া বিভক্ত হয়ে গেল আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা দুনিয়া এবং আরব জাহানের প্রতিক্রিয়াশীল মুসলিম রাষ্ট্রগুলো আমাদের বিরোধিতা করলো, আর সমাজতন্ত্র এবং জোট নিরপেক্ষ দেশগুলো আমাদের পক্ষে দাঁড়ালো। এবং এইভাবে আন্তর্জাতিকভাবে যে জাতীয় মুক্তি সংগ্রাম পরিচালিত হচ্ছিল তার একটা অংশ হিসেবেই কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধকে আমরা চিহ্নিত করতে সক্ষম হলাম। আমাদের মনে রাখতে হবে, আমাদের মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, যে এক পাকিস্তানকে একই নীতির ভিত্তিতে দুই টুকরা করে একটা পাকিস্তান আর একটা বাংলা স্থান করব, এটা ছিল না। পাকিস্তানের বিপরীত ধর্মী আদর্শ এবং ধারা অনুসরণ করে নূতন একটা রাষ্ট্র এবং নূতন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব, সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। অনেকে বলার চেষ্টা করে যে 4 রাষ্ট্রীয় মূলনীতি কৃত্রিমভাবে আরোপিত হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। কেননা গণতন্ত্রের দাবি শত শত শহীদ বুকের রক্ত দিয়েছে, ধর্মনিরপেক্ষতার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অগণিত মানুষ আত্মত্যাগ করেছে, সমাজতন্ত্রের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের লড়াই দিনের পর দিন মাসের পর মাস ধরে অব্যাহত হয়েছে। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান দিয়ে আমরা কিন্তু আমাদের রাজপথকে গরম করেছি। এবং সাম্রাজ্যবাদ যে আমাদের দুশ্মন তার বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এবং এটা এই ৭১, ৭০, ৬০-এর দশক না, ৫৪ সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয় তখনই কিন্তু তার ২১ দফার ভিতরে একটা কথা ছিল যে আমাদের জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি এবং সাম্রাজ্যবাদ বিরোধী নীতি নিতে হবে। রাইট। আপনি এখন এটার কি অবস্থা দেখেন এই 4টি মূলনীতির মধ্যে? আমি খুবই দুঃখিত, খুবই ব্যথিত যে এই কথা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। ৭৫ সালের পর এই ধারা থেকে দেশকে বিপদগামী করা হয়েছিল, রং ট্র্যাক, অপোজিট ট্র্যাকে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আমি ব্যথিত, দুঃখিত, তবুও এই সত্য আমাকে বলতে হবে যে জিয়াউর রহমানের শাসন শেষ হয়েছে, এরশাদের শাসন শেষ হয়েছে, খালেদা জিয়ার শাসন আমরা দেখেছি, কিন্তু আওয়ামী লীগের শাসন এবার তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত দেশ মুক্তিযুদ্ধের ধারায় ফেরত আসেনি। আমরা নিশ্চয়ই এটি নিয়ে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনতে চাইবো। আমরা যেন ব্যারিস্টার শাহজাহান ওমর আপনার বক্তব্য জানতে চাইবো যে দেশে যে 4 নীতি, সংবিধানের যে 4 মূলনীতি নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেই নীতির যৌক্তিকতা এবং এখনকার অবস্থান আপনি কিভাবে বিশ্লেষণ করেন? বড় কঠিন সাবজেক্ট। সেলিম ভাই এবং আমাদের মন্ত্রী সাহেব তো ছাত্রবেলা থেকে রাজনীতি করে আসছেন, ওনাদের বিশ্লেষণ এক কায়দায়, আর আমি তো বেসিকলি সৈনিক মানুষ, আমার বিশ্লেষণ এক কায়দা। দেখেন ওই সময়টা ছিল ৭০ এবং ৭২। তখন পৃথিবীর যে শাসন ব্যবস্থা 2টা ভাগে বিভক্ত ছিল, একটা সমাজতান্ত্রিক লেড বাই রাশিয়া, একটা হলো আপনার ধনতান্ত্রিক লেড বাই আমেরিকা। তো 71-এ যারা পাকিস্তানের পক্ষে শক্তি ছিল তারা পাকিস্তানের সমর্থন করেছে, আর যারা পাকিস্তানের বিপক্ষে শক্তি তারা আমাদেরকে সমর্থন করেছে। এবং সোভিয়েত রাশিয়া, ইন্ডিয়া এর জন্য যথেষ্ট ভূমিকা অবশ্যই আপনি জানেন নিয়েছে। এখন 72-তে যখন আমাদের সংবিধান হলো, ওই সময় বর্তমান সময়তে এক নয়, ওই সময় একটা সমাজতন্ত্রের পৃথিবীব্যাপী একটা কি বলে, বাংলায় বলি খাস বাংলায় হিরিক ছিল। তো এটা তো এখন নেই। খোদ রাশিয়া তো সেই সমাজতন্ত্রের সেই আগের পূর্ব ব্যবস্থা নেই। চায়নাও পরিবর্তন হয়েছে, ভিয়েতনাম হয়েছে, আলবানিয়া হয়েছে, মঙ্গোলিয়া হয়েছে, নর্থ কোরিয়া হয়েছে। তো
এক একটা সময়ের পরিপ্রেক্ষিতে এক একটা সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। তো আপনি বলেছেন যে 4 নীতি ঠিক ছিল কিনা, আমি তো বলবো অবশ্যই 4 নীতি অবশ্যই ঠিক ছিল। কারণ আমরা যুদ্ধ করেছি বেসিক্যালি 6 দফার ভিত্তিতে, যে 17 নির্বাচনে আমরা জয়যুক্ত হলাম, পশ্চিম পাকিস্তানের চেয়ে আমরা মেজরিটি পেলাম তৎকালীন। যখন ক্ষমতা দিল না, গণতন্ত্রের উপর আঘাত হানলো পাকিস্তানিরা। তারপরে আবাল বৃদ্ধ বনিতাকে যখন নির্বিচারে হত্যা করা শুরু করলো, তখন তো সর্বস্তরের জনতা, কি আওয়ামী লীগ, কি কমিউনিস্ট পার্টি, কি ন্যাপ, কি ছাত্র যুবক শ্রমিক, এর রেসপেক্টেড পার্টি, একটা গণযুদ্ধে পরিচিত হয়ে গেল। এইটা যদি আপনার ইয়াহিয়া খান, ভুট্টো খান যদি ওই গণ হত্যা না করতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে পরিচালিত হতে পারত। তা আমি বলি যে আপনি গণতন্ত্র তো সবকিছুর ঊর্ধ্বে, গণতন্ত্র থাকলে আর কিছু লাগে না। এক্স্যাক্টলি যদি ডেমোক্রেসি শব্দটা যদি প্রতিফলিত হয় কোনো দেশে, তাহলে এর সাথে সাথে এই যে সমাজতন্ত্র, আপনার কি বলে সেকুলারিজম, এগুলোর গণতন্ত্র একটা অফশোর, একটা ব্রাঞ্চ। গণতন্ত্র হলে বেসিস, এটা থাকলে ওগুলো লাগে না। আপনি বলছেন ন্যাশনালিজম, ন্যাশনালিজম তো শব্দের যদি মূল তথ্য আমরা বিশ্লেষণ করতে চাই, একটা শব্দে আমি বলবো, ন্যাশনালিজম হলো অনেকভাবে ব্যাখ্যা করে যে আমি এই দেশের মানুষ, রাইট অর রং মাই কান্ট্রি। এই ফিলোসফি যারা বিশ্বাসী করে তারাই ন্যাশনালিস্ট। বাংলাদেশ আমার দেশ, আমাদের ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, কিন্তু আমার দেশ, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। এটা হলো ন্যাশনালিজমের আদি সংজ্ঞা। এখন যদি গণতন্ত্র থাকে আমাদের দেশে, তাহলে ডেফিনেটলি এখানে সেকুলারিজম প্রিভেল করবে। কারণ গণতন্ত্র মানে মানুষের মত, কেউ হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কেউ মুসলমান হতে পারে। সুতরাং ধর্মীয়ভাবে গণতান্ত্রিক দেশে আঘাত হানা হয় না। গণতন্ত্রের সাথে ধর্মনিরপেক্ষতা না থাকলেও চলতো। অ্যাকচুয়ালি ধর্মনিরপেক্ষতা বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি গণতন্ত্র থাকলে ইটস অটোমেটিক। আমি যদি মানুষ ধর্মনিরপেক্ষতা বলতে কোনো শব্দ আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস ইন এ সেন্স প্রয়োজন মনে করি না। মানে গণতন্ত্র থাকলে এটা অটোমেটিক্যালি, আমি একজন মুসলমান, ভাই একজন হিন্দু, উনি খ্রিস্টান, আমি যদি গণমতে বিশ্বাসী করি, ওনাকে আমি মূল্যায়ন করি, ওনাকে আমি মূল্যায়ন করি, ওনার প্রতিঘাত করতে পারি না। আর ধর্মনিরপেক্ষতা বলে আলাদা কোনো প্রয়োজন। আর সমাজতন্ত্রের কথা বলেছেন, ওই সময় সমাজতন্ত্রের একটা প্রচলন ছিল পৃথিবীব্যাপী। ওইটা এখন তো পৃথিবী পাল্টে গেছে। ইউ সি নাও ইট হ্যাজ বিকাম ওয়েলফেয়ার স্টেট। যে দেশই হোক না কেন, সে জনগণের ওয়েলফেয়ার বিবেচনা করে সমাজতন্ত্রের আসলে আর দরকার নাই। প্রয়োজন ওয়েলফেয়ার স্টেট হলে আবার সমাজতন্ত্র কিসের? সমাজতন্ত্র মানে কি? সকলে যেন খেয়ে পেয়ে থাকতে পারে, সকলে যেন আর সব সুযোগ পায়। আর জাতীয়তাবাদটার জাতীয়তাবাদ আমি বাংলাদেশি মানুষ, আমরা তিনজন যে আমরা ডেকেছেন, আমরা বাংলাদেশি মানুষ, যাই হোক না কেন এটা আমাদের দেশ, এই দেশের ভালো মন্দ চিন্তা করা আমাদের দায়িত্ব, এবং সেই চিন্তা নিয়ে আমরা বেঁচে আছি। আমার ধারণা যে জাতীয়তাবাদের ঠিক এই ব্যাপারটা নিশ্চয়ই আরো কথা নিশ্চয়ই হবে। আমরা এটা বিরতি নিতে পারি। সেলিম আপনি চট করে বলে দিচ্ছি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন। তার কারণ হলো আমরা 25 বছর গণতন্ত্রহীন পাকিস্তানে ছিলাম, সেইটা ভেঙে আমরা যে ভিন্ন চরিত্রের রাষ্ট্র করছি, এটার জন্য এটা উল্লেখ করা প্রয়োজন। এবং ধর্মনিরপেক্ষতার বলাটা একই কারণে প্রয়োজন যে আমরা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রে ছিলাম, আমরা সেইটাকে নাকচ করে, নেগেট করে, নীতিকরণ করে আমরা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে, আদর্শে, সেকুলারিজমের আদর্শে, মানে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, চলতি অবস্থা থেকে আমরা বেরিয়ে এসে বিপরীতমুখী একটা চরিত্র। এখন কি তার প্রয়োজন ফুরিয়েছে বলে মনে করছেন আপনি? না, কেন ফুরাবে? মানে গণতন্ত্র দিয়ে কি আর ধর্মনিরপেক্ষতা কভার করা যায়? মানে তখন যাইতো না, এখন কি যায়? না, কারণ এই যে দুইটা পয়েন্টই আমাদের স্ট্রাগল এখনো অসমাপ্ত রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বিরতি নিচ্ছি। জনাব আকরাম মোজাম্মেল হক, যখন আমরা ফিরছি তখন আপনার কাছে জানতে চাইবো যে 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের অন্যতম এজেন্ডা ছিল মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ 72-এর সংবিধান দেশকে ফিরিয়ে আনা। 90-এর পরে 3 দফা রাষ্ট্র পরিচালনায় আছে আওয়ামী লীগ। 72-এর সংবিধান আমরা ফিরতে পারলাম না কেন? উচ্চ আদালতের নির্দেশে সংবিধানের 85 সংশোধনের সুবর্ণ সুযোগ আসে, যেটা আপনি জানেন, কিন্তু রাষ্ট্রধর্ম সহ আরো অন্যান্য জিনিসগুলি বহালি থেকে যায় জামাতের রাজনীতি করার সুযোগও। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছ থেকে এটি জানতে চাইব। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আকরাম মোজাম্মেল হক, আমরা 72-এর সংবিধানে ফিরে আসতে পারলাম না কেন? রাষ্ট্রধর্ম বহাল রেখে, জামাতের রাজনীতি করার সুযোগ রেখে আমরা রাখলামই কেন? এটা নিঃসন্দেহে এটা সত্য যে আমরা যে পূর্ণতম যে সংশোধনীটা আনলাম, সেটা বঙ্গবন্ধু
যে ৭২ সংবিধানে যা লিখেছিলেন সেটা আমরা আনতে পারিনি। এটা নিঃসন্দেহে ব্যর্থতা। সেখানে গুজামিল অবশ্যই আছে। আমি ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, রাষ্ট্রধর্ম ইসলাম আবার সেখানে আছে। এটা একটা মানে গোজামিল যে নাই তা নয়, কারণ আমরা পুরোপুরি যদি ৭২ সংবিধানে আসতে পারতাম বা আসতাম, তাহলে এই সংকটটা হতো না। আমি মনে করি যে হয়তো যে এমন একটা অবস্থা হয়েছে যে এটার মধ্যে আবার একটা ভুল বুঝাবুঝি, যেহেতু এক নাগারে এই যারা ৭৫-এর পরে ক্ষমতা এসেছে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে যে মানসিকতায় নিয়ে গিয়েছে, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাদ দিলে হয়তো যখন যারা নাকি এটা সংবিধান সংশোধন কমিটিতে ছিলেন তারাই ভালো উত্তর দিতে পারবেন। বাদ দিলে হয়তো আপনাদের ভোটের হিসাবেও কোনো ঝামেলা হতে পারত, এরকম চিন্তা ভাবনার মধ্যেই, যেহেতু ভোটের হিসেবে কারণে এটা করেছে বলে অনেকেই মনে করে। তা আমি এভাবে মন্তব্যে বিরত, এটুকু বলি যে আমরা কাজটা ঠিক করিনি। জনাব আকরাম মোজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি এই বিষয়ে যদি একটু ছোট করে মন্তব্য করেন। পাশাপাশি আমরা একটি প্রশ্ন আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা আমাদের বলেছেন যে সিপিবি বাসদের মতো কিছু প্রগতিশীল দল আওয়ামী লীগের পাশে না থাকায় ৯০ পরবর্তী জাতীয় পার্টি ও তার নেতা এরশাদকে পাশে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করতে হচ্ছে তাদের। আপনারা আসলে আওয়ামী লীগের পাশে কেন নেই? আচ্ছা, আগের প্রশ্ন একটু খালি বলে নিই। একটু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সুপ্রিম কোর্টে একটা রায়ে পরিষ্কার করে বলা হয়েছিল যে পঞ্চম সংশোধনী অবৈধ এবং এটা বাতিল হয়ে গেল। এবং যেহেতু বাতিল হয়ে গেল, সুতরাং পঞ্চম সংশোধনী পূর্ব অবস্থায় সংবিধানকে পুনর্বহাল করা হলো। এবং তারপরে আইনমন্ত্রী তিনি পাবলিকলি অন এয়ার শফিক আহমেদ এবং 18 দিন কিন্তু সংবিধান ছিল, এটা 200 কপি ছাপা হয়েছিল। শফিক সাহেব বললেন যে এই মুহূর্তে থেকে জামাতে ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে। জি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একদিন আলোচনা হয়েছিল যে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম এগুলো রাখলেন কেন, ওইটা থাকলেই হতো। উনি বললেন যে এটা খুবই স্পর্শকাতর বিষয়, যেটা মোজাম্মেল ভাই একটুখানি উল্লেখ করলেন, স্পর্শকাতর বিষয়, এগুলো আপনারা বুঝবেন না। এটা মতাদর্শ দিয়ে খালি চললে চলবে না, আর ক্ষমতার প্রশ্ন দেখতে হবে প্র্যাকটিক্যালি। তা আমি জবাব দিয়েছিলাম যে বিষয়টা যদি স্পর্শকাতরই হয় তাহলে আপনি স্পর্শ করতে গেলেন কেন? আপনি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি বলতেন আমার কিছু করার নাই, রায় হয়ে গেছে, কনস্টিটিউশন ছাপা হয়ে গেছে, দিস উইল বি ভ্যালিড। আওয়ামী লীগের কতিপয় নেতা বলা শুরু করলেন যে কোর্টের কোনো এখতিয়ার নাই সংবিধান সংশোধন করার। আমি জবাবে বলেছিলাম যে কোর্ট সংবিধান সংশোধন করে নাই, বরঞ্চ অবৈধভাবে যে সংশোধন করা হয়েছিল সেটাকে নাকচ করে দিয়েছে এবং সেইটার মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্বকে মর্যাদা দিয়েছে কোর্ট। কিন্তু এই যুক্তিগুলো মানে নেই। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আর্টিকেল 38 চেঞ্জ করা হলো, করা হলো। লাস্ট আপনি যে প্রশ্নটা করলেন যে আপনারা পাশে নেই কেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আওয়ামী লীগের সাথে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য যে কোনো পদক্ষেপে আমরা অবশ্যই সমস্ত শক্তি নিয়ে থাকব এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা যদি ধুলায় ভুলুণ্ঠিত করে, এবং বিএনপি তো জন্ম থেকেই সেটা করেছে, তাহলে পরে জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই যে বুর্জুয়া দলগুলো চার নীতিকে ভুলুণ্ঠিত করতে পারে, কিন্তু সেই ফেলে দেওয়া পতাকাকে আমরা কমিউনিস্ট এবং বামপন্থীরাই ঊর্ধ্বে তুলে নিয়ে সামনের দিকে অগ্রসর হব। কিন্তু পাশে থাকা আর কোলে থাকা এক জিনিস না, এই কথাটা আওয়ামী লীগের নেতাদের বুঝতে হবে, বুঝছেন না? এবং আমরা সবিনয়ে অনুরোধ করব যে আওয়ামী লীগ যেন এখন কমিউনিস্ট পার্টির পাশে থাকে চার রাষ্ট্রীয় নীতির ধারায় দেশকে ফিরিয়ে আনার জন্য, এবং সেটা আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে যে তারা আমাদের এই স্লোগানের পাশে থাকতে রাজি কি রাজি না, কিন্তু থাকে না কেন, এই রহস্যটা বুঝতে হবে। সেটা হলো এক কথায় বলি, ক্ষমতার প্রশ্ন অধিকতর গুরুত্বপূর্ণ মতাদর্শগত প্রশ্নের চেয়ে। সুতরাং এই দুইটার ভিতরে যদি চুজ করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে এই দুইটা বড় দলই ক্ষমতার প্রশ্নের প্রয়োজনীয়তাটাকে অগ্রাধিকার দিবে
আদর্শের প্রশ্নটাকে তারা গৌণ মনে করে ফেলে দেবে। ব্যারিস্টার শাহজাহান উমর, বীর উত্তম, ৭১ ডিসেম্বরে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অবদান রাখায় আপনি মুক্তিযুদ্ধের শীর্ষ খেতাব যেটি জীবিতদের মধ্যে তা পেয়েছেন। পরাজয়ের ঝুঁকিও নিশ্চয়ই ছিল। আজকে যদি আপনারা পরাজিত হতেন তাহলে আজকে জামাতে ইসলামী বা যারা ওই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তাদের অবস্থাটা কি হতো, তারা আপনাদের প্রতি কি ব্যবহার করতেন, সেটি আপনি মনে রাখেন কিনা যখন আপনি রাজনীতি করছেন? যখন জাতীয় ভিত্তিক মুক্তিযুদ্ধ হয়, যখন পিপলস ফাইট শুরু হয়ে যায়, পরাজয় হওয়ার তো প্রশ্নই নাই, প্রশ্নই আসে না। কোনো দেশে হয়নি পরাজয়, হবেও না, টাইম লাগতে পারে কম বেশি। আপনার প্রতিপক্ষদেরকে আপনি কিরকম দেখেন? পরাজয়ের কথাটা বাদ দিলাম, একজন বীর উত্তমকে প্রশ্ন না করাই সঙ্গত। আপনি জয়ী হয়ে ফিরেছেন, আপনার প্রতিপক্ষদের কাছে আপনার কেমন লাগে? আমি যদি আপনাকে উদ্ধৃত করি, আপনি ফেসবুকে বলেছিলেন 2014 সালে এক স্ট্যাটাসে 1971 সালে ভূমিকার জন্য ব্যক্তিগতভাবে আমি জামাতকে পছন্দ করি না। আবার শেষ দিকে বলেছেন জামাতের রাজনীতিতে আমার অসমর্থন থাকা সত্ত্বেও আমি অনুভব করি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে এই দল থাকা অত্যন্ত জরুরি। এটাকে আপনার দ্বৈতন্ত্র, আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জামাতের থাকাটাকে এই যে অত্যন্ত জরুরি বলছেন। প্রথমেই বলতে চাই, এই যে ফেসবুক, জি, আই ডু নট হ্যাভ এনি ফেসবুক। আচ্ছা, এটা আপনার আমার নামে ফেক ফেসবুক 4-5টা আছে, এক একজন এক একটা লেখে। আই নো নাথিং। এ নিয়ে আমি আমেরিকাতে কমপ্লেইনও করেছি, অনেক অ্যাডমিনিস্ট্রেটর আছে, কিন্তু ওরা কিছুই করে না। আমি ফেসবুক টেসবুক করার সময়ও নাই, মানসিকতাও নাই, এগুলো করিও না। আর জামাতের ব্যাপারে লেখার তো কোনো প্রশ্নই আসে না। আমি তো বেগম জিয়াকে বলছি, এই 20 দল লাগে গেছে আপনার, এইসবগুলো বাদ দিয়ে দেন। ওয়ান ম্যান ওয়ান পার্টি এগুলো করে বিএনপি অ্যালোন as a party good enough to form a government. আমাদের এই 19 দল বাকি লাগে থাকে না। ম্যাডামকে আমি ওপেন মিটিংয়ে বলেছি, নিশ্চয়ই আপনি রাখেন। তো একটু কথা আগে না বললেই হয় না যে আমাদের সংবিধান হলো প্রথম সংবিধান 73-এ না 72-এর শেষের দিক দিয়ে, 4 নভেম্বর, রাইট। তারপর হলো কি একটা অ্যামেন্ডমেন্ট হলো, 2 নম্বর 3 নম্বর। 4th অ্যামেন্ডমেন্ট, হোয়াট ইজ দিস 4th অ্যামেন্ডমেন্ট? 74 সালে, জি, সেটা হলো ওয়ান পার্টি রুল। হ্যাঁ, বাকশাল, তো বাকশাল হলে তো ইস্যু ওয়ান পার্টি রুল। ডেমোক্রেসি আর থাকে? রুল বাই দ্য স্ট্রং ম্যান। তো বঙ্গবন্ধু তো নিজে ওনার কনস্টিটিউশন ভেঙে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওয়ান পার্টি করেছেন। সেলিম ভাই যে কথা বললেন, উনি পলিটিক্যাল ভালো, আমাদের চেয়ে ভালো বিশ্লেষক। সুপ্রিম কোর্টের রায়তে 5th অ্যামেন্ডমেন্ট বাদ দিয়েছে, তাহলে দাঁড়ায় কোনটা? 4th অ্যামেন্ডমেন্ট। না না না, জাস্ট এ মিনিট, let me explain my position, আপনি পরে বলেন। না না, ফ্যাক্টটা বলি। আপনি পরে বলেন আমার পরে। যদি 5th অ্যামেন্ডমেন্ট আপনার নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, কোনটা স্ট্যান্ড করে? সিম্পল অ্যানালজি, 4th ওয়ান। হোয়াট ইজ 4th ওয়ান? ওয়ান পার্টি। তো আমার মন্ত্রী মোজাম্মেল সাহেব যে কথা বললেন যে আমরা 72-এ যাবেন কেমনে? কিন্তু ব্যারিস্টার শাহজাহান ওমর 5th অ্যামেন্ডমেন্ট বাতিল যদি করা হয় তাহলে 4th অ্যামেন্ডমেন্ট থাকবে, কারণ 5th অ্যামেন্ডমেন্ট বাদে তো আরো কতগুলি যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেগুলিকে তো বাতিল করা হয়। একটাই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের, দ্যাট ইজ 5th অ্যামেন্ডমেন্ট। 4th তো করা হয়নি। না, করা হয়েছে। এইটা জাজমেন্টের ভিতরে আছে। 2টা আর্টিকেল কন্ডোন করা হয়েছে। একটা হলো 4th অ্যামেন্ডমেন্ট বাতিল সম্পর্কে যে বিধান সেটা বহাল থাকিবে, এবং সুপ্রিম কোর্ট ভেঙে দিয়ে এই যে চারদিকে ছড়িয়ে দেওয়ার যে বিধানটা ছিল, এবং সেটা যে বাতিল হয়েছে। কন্ডোন এন্ড বাতিল এক নাকি? কন্ডোন, ইয়েস। কন্ডোন এন্ড বাতিল এক নয়। না না, কন্ডোন মানে হলো 4th অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছিল। এটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। জিয়াউর রহমান সাহেব করবে কেন? এটা পার্লামেন্ট করেছে। এটা পার্লামেন্ট, জিয়াউর রহমান সাহেবের আমলে, 300 MPs of that time, জিয়াউর রহমান সাহেবের আমলে করা হয়েছিল। আমলে মানে সেই করাটা আমলে মানে পার্লামেন্ট হু ডাজ ইট। আমার কাছে মনে হয় সেইটাকে কন্ডোন করা হয়েছে। কন্ডোন মানে অ্যালাউড করা হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছি, 72 আপনার সংবিধান যে বঙ্গবন্ধু ভয়েড করে গেছেন। আমার মনে যে গণতন্ত্র তো উনি বাদ দিয়েছেন। আপনি যেটা বলছেন সুপ্রিম কোর্ট 4th অ্যামেন্ডমেন্টকে বহাল করেছে, বহাল করেনি। ওই অ্যামেন্ডমেন্টটা বাদ দিয়ে কনস্টিটিউশন প্রায়র টু 5th অ্যামেন্ডমেন্ট, উনি বললেই পারতেন যে 4th 3rd অ্যামেন্ডমেন্ট অলসো ভয়েড। হ্যাঁ, এটা বলেছেন। না না, বলেনি। আশ্চর্য, আমার কাছে ডকুমেন্ট। আচ্ছা, আমরা রায়টা দেখে নিতে পারবো, আমাদের কাছে রায়টা আছে। আমরা একটা বিরতি, যে কথা বলতেছিলাম, 4th অ্যামেন্ডমেন্টে তো 72 আপনার বাতিল হয়ে গেছে। তো 72 তে ডেমোক্রেসি ছিল, 4th অ্যামেন্ডমেন্টে তো ডেমোক্রেসি ছিল না।
জি এটা তো ওয়ান পার্টি রুল। আমার মনে হয় যে এই বিষয়ে জনাব আকম মোজাম্মেল হক আপনি নিশ্চয়ই একটু বলবেন যে আমরা ৭২ সংবিধানে ফিরে যেতে চাচ্ছি, ৭৫ সংবিধানে নেই নয় কেন, যে ৭৫ সংবিধান আসলে ২৫ জানুয়ারি যে 4th অ্যামেন্ডমেন্টের পরে যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নামে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, আমরা সেটিতে ফিরতে চাচ্ছি না। আমরা ৭২ সংবিধানে কেন ফিরতে চাচ্ছি, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। যেন আকম মোজাম্মেল হক একটি খুবই গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হচ্ছিল। বেশ সাধারণ নম্বর বলছিলেন যে কেন ৭৫ সংবিধান আপনারা ফিরে যেতে চান না, কেন ৭২ সংবিধান? ইনফ্যাক্ট বঙ্গবন্ধু সেটা বলেছিলেন যখন ৪র্থ অ্যামেন্ডমেন্ট করেন যে এটা একটা সাময়িক ব্যবস্থা। আমি গণতন্ত্রে সারা জীবন বিশ্বাস করি, এখনো করি। তো দেশের তৎকালীন যে অবস্থা বিরাজমান ছিল, যে আপনার পাটের গুদাম পুড়িয়ে দিচ্ছে, মানে আমরা খাবার গুদাম পুড়িয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, রেল লাইন উপড়ে ফেলছে, থানা আক্রমণ করছে, তখন যে একটা অবস্থা, উগ্র একটা অবস্থা এবং সাম্প্রদায়িকতা, সেই সময়টা পরিবর্তন করার জন্য তিনি একটা ন্যাশনাল গভর্নমেন্ট করেছেন, কিন্তু ন্যাশনাল পার্টি করেছেন। ওয়ান রুল, এক দল করেছেন, এই কথাটা সঠিক নয়। তা জাতীয় সংগঠন করেছেন। যদি দল করতেন, আওয়ামী লীগকে তিনি মানে নিষিদ্ধ করেছেন, কমিউনিস্ট পার্টিকেও নিষিদ্ধ করেছেন, করে সবাইকে নিয়ে একটা জাতীয় এবং সেটাও তিনি বলেছেন বারবার, যেটা অস্থায়ী ভিত্তিতে ফর টাইমিং এই জাতির যে একটা সংকট মুহূর্ত, সেই সংকটকালীন অবস্থায় যে অনেক সময় অনেক দেশে ইমার্জেন্সি জারি করা হয় একটা সংকটকে কাটিয়ে তোলার জন্য। বঙ্গবন্ধুর এই বক্তব্যটা তখন সেটাই ছিল যে আমরা ন্যাশনাল কনসেনসাসের বিরুদ্ধে, মানে আমরা রাষ্ট্রকে পরিচালনার জন্য। এবং সেখানে দেখেন এই ইউনিভার্সিটির শিক্ষকরা করতে পারতো, সরকারি কর্মচারী তারাও এই জাতীয় যে সংগঠন সেটার সদস্য ছিলেন, সেনাবাহিনীর লোকেরা ছিলেন, এমনকি জিয়াউর রহমান সাহেব সেই বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করে তিনি সদস্যপদ গ্রহণ করেছেন। ডেপুটি চিফ হিসাবে অটোমেটিক্যালি হতে হতো, ঠিক আছে, যেভাবে হোক হয়েছে। অর্থাৎ সকলকে নিয়ে, দেশের সমস্ত পেশা সম্প্রদায়ের লোককে নিয়েই সেই দলটা করা হয়েছে। এমনি জানতে চাচ্ছি যে সেই সময় যে অব্যবস্থাগুলির কথা বললেন, সেই অব্যবস্থাগুলি যারা করেছেন তারা যদি আমি বলি যে যারা জাসদ সেই সময় একটি বড় ভূমিকা রেখেছে, সেই জাসদের সাথে এখন আপনাদের মোজাম্মেল ভাই একটু যদি ক্লিয়ার করেন, আপনার সময় আপনি বলেন ক্লিয়ার করেন কারা কারা ওই আগুনটা জ্বলেছে। নিঃসন্দেহে জাসদ অন্যতম। হ্যাঁ, জাসদ তারা কিন্তু জাতীয়ভাবে তারা স্বীকার করেছে যে আমাদের রাজনীতিটা ভুল ছিল, আমরা সঠিক কাজ করি নাই। যদি উনি একথা তো বুঝাতে চান যে জামাত ইসলাম অপরাধ কি, জাসদকে নিয়ে আওয়ামী লীগ করতে পারে, জামাত ইসলাম কি একদিনের জন্য, একবারের জন্য কথা উচ্চারণ করে নাই। ৭১ সালে আমাদের যে ভূমিকা ছিল সেটা সঠিক ছিল না এবং সেটা আমরা ভুল করেছি, রাইট, আমরা জাতির কাছে ক্ষমা দিই। কিন্তু জাসদ এটা বলে এই পর্যায়ে আমরা একটু মজিদুল ইসলাম সেলিম ভাই আপনার কাছে 1 মিনিট একটু জানতে চাইবো যে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। সে সময় বাকশাল করা হচ্ছিল একটা বিশেষ প্রয়োজনে বা সাময়িক প্রয়োজনে, এবং সেটিতে আসলে ফিরে যাওয়ার কিছু নাই, ৭২ সংবিধানে আমাদের ফেরা উচিত। দেখুন, বাকশালের বিষয়ে এটা স্বতন্ত্র আলোচনা, আজকে সেটা মূল বিষয়বস্তু না। তবুও যেহেতু মন্তব্য করতে বলছেন সেটা আমি বলবো, বাকশালের ভিতরে একটা পলিটিক্যাল সিস্টেমের একটা ফর্মুলা ছিল, আমি মনে করি সেটা যথাযথ ছিল না। এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে বঙ্গবন্ধুর যখন আলোচনা হয় তখন আমরা বঙ্গবন্ধুকে বারবার এই কথা বলেছি যে সমাজতন্ত্র করতে হলে ওয়ান পার্টি সিস্টেম এসেনশিয়াল না, বরঞ্চ দলগুলোকে থাকতে দেন স্বাধীনভাবে এবং তাদেরকে নিয়ে ঐক্য জোটটাকে আরো শক্তিশালী করেন। কিন্তু বাকশালের ভিতরে কতগুলো ইকোনমিক প্রোগ্রাম ছিল, আমি খুবই আনন্দিত হতাম যদি আওয়ামী লীগের পক্ষ থেকে সেই ইকোনমিক প্রোগ্রাম, যেমন নাকি সমবায় সম্পর্কে যে অসাধারণ একটা পরিকল্পনা সেখানে হাজির করা হয়েছিল, সেগুলো আমি মনে করি যে এখনো সেই দিকে আমরা নজর দিয়ে কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করি। আওয়ামী লীগ আর সেদিকে আর নাই। আমি বেশ সাধারণ আপনাকে যদি আমি একটু বলি যে মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় আপনি আপনার বর্তমান দল বিএনপি কে কিভাবে মূল্যায়ন করেন, এখনকার বিএনপি কে? আগে একটু বলে নি, এই মুহূর্তের বিএনপি আগে একটু বলে নি, খুব সংক্ষেপে যদি একটু বলেন। আপনি বললেন
যে বাকশাল হয়েছিল তৎকালীন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে, বঙ্গবন্ধুর কোনো উপায় ছিল না। ওই সময় উনি বলেছেন পাটের গুদামে আগুন, ব্যাংক লুট, খুন, রাহাজানি, নাই এগুলো করলো কারা? ভাই বললেন যে তারা তাদের ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করলে এত বড় অপরাধ কি মার্জনা করা যায়? তাহলে সালাউদ্দিন কাদেরের ফাঁসি হইলো কেন? ও তো ক্ষমা চাইছিল নাকি শুনলাম। কত বড় অপরাধ! মানে দুটি একরকম করা যাবে কিনা সেটি আসলে জাতীয়ভাবে বিপ্লবী বাংলাদেশ করার চেষ্টা জাসদ করেছে। জাসদ, গণবাহিনী, আপনার সর্বহারা পার্টি, অনেকগুলি জাসদেরই গণবাহিনী, জাসদ তার আলাদা সর্বহারা ছিল একটা। যাই হোক, আপনি কি আমাকে প্রশ্ন করছেন? আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পরিপ্রেক্ষিতে আপনার বর্তমান দল বিএনপি কে কিভাবে আপনি বিশ্লেষণ করেন? আজকের বিএনপি কে দেখুন, মুক্তিযুদ্ধের চেতনার একটি দল মনে করেন কিনা আপনি বিএনপি কে? জি, বিএনপি প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন নাম্বার 1 ফ্রিডম ফাইটার ইন দিস কান্ট্রি, যিনি বাংলাদেশের যুদ্ধই করেননি, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স কমান্ডার ছিলেন। এখনকার বিএনপি কে যদি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তো উনি যদি উনার মতো একজন দেশপ্রেমিক, এই মন্ত্রী সাহেব ভাই, সেলিম ভাই, ওনারা কি বলতে পারবে জিয়াউর রহমান করাপ্ট ছিলেন, ডিসঅনেস্ট ছিলেন? কেউ বলতে পারবে না, এমনকি নেত্রী হাসিনাও বলতে পারবেন না। পারফেক্ট জেন্টলম্যান এবং বাংলাদেশের জনগণের মডেল। উনি যে পার্টি করেছে সেই পার্টি 75-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমি আজকের বিএনপি আপনাকে বিশ্লেষণ করতে বলছিলাম যে বিএনপি আজকের বিএনপিকে বিশ্লেষণ করলে কি আপনি মুক্তিযুদ্ধের চেতনা, দুর্নীতি এবং যেসব কথাগুলি বলছেন সেগুলো? আমি তো জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে আদর্শে জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করেছেন, জিয়াউর রহমান ওই আদর্শে আমি বিএনপি করি, অন্য কোনো বাইরে না। না, সেটা অন্য বাইরে কি আপনি থাকতে পারছেন? মানে এখনকার বিএনপি কি মানে আপনি থাকছেন সেটা কি জিয়াউর রহমানের বিএনপি আছে? আমি মনে করি জিয়াউর রহমান বিএনপি। আর যদি জিয়াউর রহমান বিএনপি বাইরে কিছু থাকে, অন্তত আর কেউ না করে আমি মাঝে মাঝে প্রতিবাদ করি। বিরতির পর আমরা ফিরছি আবার অতিথিদের সঙ্গে কথা বলতে। বাংলাদেশে জনাব মোজাম্মেল হক, আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিলাম, মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ তালিকা প্রকৃত সংজ্ঞা এখন পর্যন্ত কোনোটাই হয়নি। এর দায় কার? এগুলি কবে পূর্ণাঙ্গ হবে? আপনি অনেকদিন ধরে এগুলি নিয়ে কাজ করছেন। না, পূর্ণাঙ্গ সংজ্ঞা অনেক আগেই হয়েছে। প্রকৃত সংজ্ঞা? হ্যাঁ, প্রকৃত সংজ্ঞা। তো পূর্ণাঙ্গ তালিকা হয়নি সেটা সঠিক, তবে সেটার কারণ হচ্ছে আদালতের একটা রায়ের কারণে। আপনার প্রকৃত সংজ্ঞাটা কি সবার গ্রহণযোগ্য হয়েছে? এটা নিয়ে আরো কিছু কথা রয়ে গেছে? কোনো সেকশনতে কোনো কথা উঠে নাই। কারা কারা মুক্তিযুদ্ধ, আপনার সংজ্ঞাটা কি জানা আছে? আপনি আবার যদি একটু বলেন। আমি তো দেখতে পাচ্ছি যে এখানে যারা সশস্ত্রভাবে যুদ্ধ অংশগ্রহণ করেছে, সেটা সিভিলিয়ান হোক, কোনো সেনা বা অন্যান্য বাহিনীর সদস্য হোক, তারা যারা মুজিবনগর সরকার যে লাল খাতা, তারা ওই সরকারের যারা মানে কর্মকর্তা কর্মচারী ছিলেন, রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, সমস্ত এমএনএ এমপিরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিছু লোক তো বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তারা সমস্ত ধরেন সাংবাদিক যারা সেদিন জয় বাংলা বেতার বেতার কেন্দ্র পরিচালনা করেছেন, ওনারা মুক্তিযুদ্ধ যারা সেই সময় একটা ফুটবল টিম হয়েছিল, সেই ফুটবল টিমের সদস্য ছিলেন তারা, যারা বিশ্ব জনমত গঠন করতে সহায়তা করেছেন দেশে এবং বিদেশে, মানে আন্তর্জাতিক বিশ্বে, তারা মুক্তিযুদ্ধ। যারা আপনার দর্শিতা হয়েছেন বীরাঙ্গনা, তারা মুক্তিযোদ্ধা। যেমন যারা মেডিকেল সার্ভিস দিয়েছে, যেমন সেখানে চিকিৎসা এগুলো যারা করছেন, নার্সেস বলেন, সে বলেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। তো এখানে যে কথাটার, আমি তো এই পর্যন্ত আমরা সংজ্ঞা সর্বত্র দিয়েছি, পত্রপত্রিকায় উঠেছে, তালিকা করার পূর্বে এখন আমরা যখন দিন তারিখ করেছি, কমিটি করেছি যে প্রত্যেক উপজেলায় সমস্ত ওই উপজেলার মুক্তিযুদ্ধের সামনে এটা যাচাই বাছাই করে তালিকা চূড়ান্তকরণ করা হবে। তখন আদালতের একটা রিট করার কারণে, সেই রিটের কারণে আজকে এখনো স্থগিত আছে। আমরা আদালতকে যে সমস্ত ব্যাপারে ভুল বোঝানো হয়েছে, সমস্ত সঠিক জবাব তথ্যপাত্র দিয়ে আমরা সেটা পেশ করেছি। আপনারা তো জানেন যে এই আদালত কত ধীরগতিতে চলে, যার ফলে এখনো সেটার ফয়সলা হয়নি। আমরা আশা করছি যে পরবর্তী শুনানিতে
এটা ফয়সালা হয়ে আমরা গেলে একেবারে শেষ পর্যায়ে আপনি যদি একটু চট করে বললেন যে ঘুষ নিয়ে মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করার অভিযোগ মুক্তিযুদ্ধ কাউন্সিলের মহাপরিচালকের বিরুদ্ধে যে তদন্ত কমিটি হয়েছে সেটির কি অবস্থা রয়েছে? এর আগে আমরা একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তাকে দেখেছি যে তার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটি আসলে ঠিক ছিল না। হ্যাঁ, এখন ঘুষ নিয়ে করেছে নাকি করেছে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ ছিল না, অমুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো নিঃসন্দেহে। ইতিমধ্যে আমরা প্রায় 1300 জন লোক আমাদের তদন্তে বের হয়ে আসছে এবং তাদের মুক্তিযুদ্ধের বাতিল করেছি, গেজেট বাতিল করেছি। এখানে আবার একটা ভিন্ন চিত্র আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু সেলিম ভাই উপস্থিত আছেন, যে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, ওনাদেরও একটা তালিকা ছিল। সেটা কিন্তু একটা বিভ্রান্তি আছে যে সেটা বাতিল হয়েছে। সেটা বাতিলের ওনাদের আগেও পত্র দেওয়া হয়েছে লিখিতভাবে, ব্যক্তিগতভাবে আমি বলেছি যেভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তালিকায় সেটা যথাযথভাবে হয় নাই। সেটা একটা তালিকা ওনারা প্রেরণ করেছেন। আমরা একদমই শেষ পর্যায়ে সেজন্য তাহলে আমরা সেলিম ভাইকে একটু শুনি। সেলিম ভাই, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? ওরা কিন্তু ওইভাবে বাতিল করা হয়নি, তারা মুক্তিযোদ্ধা নন, অমুক্তিযোদ্ধা সেইভাবে না, তাদের প্রক্রিয়াগত কিছু ত্রুটি আছে, সেটা প্রক্রিয়াগত ত্রুটিটা সংশোধনের জন্য বলা হয়েছে। সেলিম ভাই, 1 মিনিটে যদি একটু বলেন যে এই বিষয়ে। এই বিষয়ে খুব বলতে ইচ্ছে করে না, কারণ আমি এর চেয়ে অন্য বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তবু আমি বলবো যে আমি এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত না, যদিও আমি একজন কমান্ডার ছিলাম, গেরিলা যুদ্ধ করেছি এবং অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি। এবং যেই অনুরোধ চিঠির মাধ্যমে মাননীয় মন্ত্রণালয় থেকে পাঠিয়েছিলেন, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের প্রসিডিয়ার কারেক্ট করে আমরা আবার পাঠিয়েছি। এবং কিন্তু এখনো পর্যন্ত এটা হয় নাই। কেন? কিন্তু আমি লাস্টে বলতে চাই যে এই বিষয়টা কেন্দ্রীয় বিষয় নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন্দ্রীয় বিষয় হলো মুক্তিযুদ্ধের চেতনা ধারায় দেশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। আপনি কোন বিষয়টাকে আপনি যদি একটু পিন পয়েন্ট করতে, যে খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের চেতনার কেন্দ্রে মানে ধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য? না, এটা একটা বিষয় না, মুক্তিযুদ্ধের চেতনাটা একটা, এটা প্রায়োরিটাইজ করা যাবে না। 4 রাষ্ট্রীয় মূলনীতি একটা সমগ্র, একটা সমগ্র ব্যাপার। আপনি 2 নীতি মানবেন, 2 নীতি মানবেন না, তা হবে না। আচ্ছা, মানে এটাকে এজ এ হোল 4 নীতি না মানলে আমি বলি রাজাকার। যারা 2 নীতি মানে, 2 নীতি মানে না, তারা হাফ রাজাকার। আচ্ছা, বুঝছেন না? তো ওর জন্য এটাকে হয় আপনাকে পুরো মুক্তিযুদ্ধ হতে হবে, 4 নীতি অনুসরণ করে চলতে হবে। এবং সেখানে খালি বিভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা, সম্পদের মালিকানা সম্পর্কে বলা হয়েছে। আপনার কনস্টিটিউশন আছে, দেখেন যে প্রথম যে সবকিছু হবে জনগণের পক্ষে, রাষ্ট্রের মালিকানা, আর আইন দ্বারা নির্দিষ্ট ক্ষেত্রে এটা সমবায় মালিকানা। এবং 3 নম্বরে রেসিডুয়াল, যে আইন দ্বারা নির্ধারিত ক্ষেত্রে ব্যক্তি মালিকানা। বেশ সাজানো। আপনার সর্বশেষ বক্তব্য শুনবো যে আপনি কি করে মুক্তিযুদ্ধের চেতনাটাকে দেশকে ফিরিয়ে আনা বা রাখা, কি হয় দরকার? মুক্তিযোদ্ধার ওই তালিকা নিয়ে প্রশ্ন করলেন। আসলে জানেন, আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা একখানা সার্টিফিকেট বা একটু ভাতা বা বয়স বিধের জন্য আমরা যুদ্ধ করিনি, এবং ওই ইগনোর ইট। এবং আপনি দেখবেন অনেক সঠিক মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেটের কিছু নাই। আর যারা অমুক্তিযোদ্ধা বা আধা মুক্তিযোদ্ধা বা ওই কি বলে মুক্তিযুদ্ধের অনুসারী, তারা ওই হাফ রাজাকার, আমি সেটা বলবো না, তারা ওই ভাতা, চাকরির বয়স বৃদ্ধি, আপনার নাতি নাতকুরা তাদের চাকরির সুযোগ, এই জন্য তারা সার্টিফিকেট মোজাম্মেল বাড়ির কাছে হুড় হুড় করে দৌড়ায়। আর মোজাম্মেল ভাই বলে রিট আছে, রিট আছে। এইটা মোজাম্মেল ভাই ডিফার করে, মোজাম্মেল বোধহয় আইনজ্ঞ নয়। রিট থাকলে এই সমস্ত সেন্সিটিভ ইস্যুতে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মেনশন করে এই গুরুত্বপূর্ণ বিষয় আগে তালিকার আগে এনে গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা সম্ভব। উনি যদি না পারে, আমি বিনা বেতনে বিনা ফিতে ওনার উপকার করতে প্রস্তুত আছি, যাতে করে এর তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এবং প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদের তালিকাটা সংঘবদ্ধ হয়। একদম এই সমস্যাটা বহুদিনের পুরানো, এবং 71-এর 16ই ডিসেম্বর একটা শব্দ প্রচলিত ছিল, 16 ডিভিশন। আচ্ছা, যারা 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে পরিণত হয়, এবং সেই ফেনোমেনারই ভুক্তভোগী এখন কিন্তু পুরো জাতি। জনাব আকম মোজাম্মেল হক, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, জনাব সাজানোর বিরুদ্ধে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।